ডেঙ্গুর যে প্রকোপ সেটি থেকে উত্তরণে কি কি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে? ডেঙ্গি ফিভারের চিকিৎসা কিন্তু প্রাথমিক অবস্থা এত কঠিন না। আর এটা ভাইরাসের এগেনস্টে কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল এজেন্টও নাই। নিশ্চয়ই। তাহলে আমাদের চিকিৎসাটা হতে হবে উপসর্গ ভিত্তিক। জ্বরের জন্য আমরা অ্যাসিটামিনোফেন অথবা প্যারাসিটামল দেই। আর যদি দেখি যে তার খাওয়া দাওয়া কম, ডিহাইড্রেশন সম্ভাবনা থাকে, তখন আমরা স্যালাইন দিই। যদি এরপরে যদি দেখা যায় যে তার বমি হচ্ছে, তাহলে আমরা অ্যান্টিএমিটিক দিই। আচ্ছা। এই চিকিৎসাগুলিতেই কিন্তু সে অনেকটা সুস্থ হয়ে যায়। কিন্তু যখন কমপ্লিকেশন অ্যারাইজ করে, এটা কিন্তু রক্তনালীর ইনফেকশন হয় অনেক সময় লাংসে, অ্যাসাইটিস হয় অনেক সময় অ্যাবডোমেনে, তাহলে এই যে রক্তের নালীর ভিতর থেকে জলীয় অংশটা বের হয়ে যায়, তাতে করে তার শরীরের প্রেশার কমতে থাকে। তো এটা আমরা তো প্রেশার 2 ঘন্টা পর পর মাপি, যদি হাসপাতালে ভর্তি থাকে পালস দেখি, তার পালস রেটটা বেড়ে যাবে। এরকম থাকলে তখন আমরা মেজার করে ফ্লুইড দিই। ফ্লুইড দিয়ে তাকে মেনটেন করতে পারলে আস্তে আস্তে যেগুলি এখন অ্যাবজর্ব হয়ে যাবে, তখন সে সুস্থ হয়ে যাবে। আর আরেকটা সমস্যা হলো যে প্লেটলেট কমে। প্লেটলেট বলা আছে যে 10,000 পর্যন্ত ওয়েট করা যায়, কিন্তু আমাদের দেশে ওয়েট করা যায় না, কারণ রুগীদের আত্মীয় স্বজনের চাপ যে প্লেটলেট কমে যেতেছে, কি জানি আত্মীয়স্বজনের আতঙ্কিত একটা সোশ্যাল প্রেশার থাকে। নিশ্চয়ই। সেই জন্য অনেক সময় মানে মেজার নিতে হয়। আদারওয়াইজ প্লেটলেট 10,000 পর্যন্ত ওয়েট করা যায়, এরপরে আবার এটা ঘুরে আসে। তবে যদি আমরা মেজার নিই, 2 রকম মেজার নিতে পারি। একটা হলো প্লেটলেট রিপ্লেসমেন্ট করা, আবার অনেক সময় অনেক জায়গায় প্লেটলেট সেপারেট করার মতো ব্যবস্থা নাই। সেই ক্ষেত্রে আমরা হোল ব্লাড দিয়ে প্লেটলেটটাকে বাড়াইতে পারি। আরেকটা হলো যে কমপ্লিকেশন যদি এই যেরকম হিমোরেজ এবং হাইপারটেনশন, এইগুলি যদি হসপিটালে আমরা প্রপারলি টাইমলি ম্যানেজ করতে পারি, তাহলে মৃত্যুর সংখ্যা আমরা কমাই আনতে পারবো। আরেকটা হলো যে ফেব্রাইল পিরিয়ড, যে 2-3 দিন পরে জ্বর কমে যায়, রোগী মনে করে তো আমার জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু এই যে প্লেটলেট কমা, র্যাশ আসা, ইচিং হওয়া, সবই হয় কিন্তু জ্বর কমার পরে। এই জন্য জ্বর পড়ার কমেই কিন্তু ডেঙ্গু রোগী হলো আশঙ্কাজনক। কিন্তু রোগী মনে করে যে আমি তো ভালো হয়ে গেছি, 2-3 দিন গ্যাপ দিয়ে কিন্তু আবার জ্বর আসে। তো এই ফেব্রাইল পিরিয়ডটাকে রোগীকে বুঝাইতে হবে, আগেই ব্রিফিং করতে হবে যে আপনার জ্বরটা কমে যাওয়া মানে আপনি সুস্থ হয়ে গেছেন তা না, আপনার আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে। তখন ব্লাড টেস্ট করে দেখতে হবে যে তার প্লেটলেট কমছে কিনা। যদি প্লেটলেট কমতে থাকে, যদি ব্লিডিং হতে থাকে, যদি প্রেশার কমতে থাকে, তখন তার ওই অনুযায়ী তার ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুর র্যাশ সেটি আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ডেঙ্গুর র্যাশের জন্য কি করণীয়? র্যাশে হয় কি, র্যাশ তো আসলে লাল দাগ, অনেক রুগী কিন্তু এটাকে কোনো পাত্তাই দেয় না, কিন্তু অনেক রুগীর সাথে ইচিং হয়। আবার অনেক রুগী ভয় পাওয়া যায় যে আমার সারা শরীর লাল লাল দাগ পড়ে গেছে, এইটাই র্যাশ। এটা ইউজুয়ালি 3 দিন পরে হয়। প্রথম যে 3 দিন জ্বর থাকে তখন হয় না, 3 দিন পরে জ্বরটা যখন কমে যায় তখনই র্যাশ আসতে থাকে এবং সাথে ইচিং আসতে থাকে। তো এই র্যাশটা আসলে খারাপ না, কারণ তার তো রিকভারি স্টেজে আসলে। তখন আমরা যদি ইচিংয়ের জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় কোনো ওষুধ দিই, ইচিংটা তার কমায় দিতে পারি, তাহলে 2-3 দিনের মধ্যে এই র্যাশ ডিসঅ্যাপিয়ার করবে, ভালো হয়ে যাবে। ডেঙ্গুর এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু সচেতনতা নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে, তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে।
যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে, সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে? আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুটস সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়। দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি।